হুজুরের বড় বোন প্রথম বিভাগে এইচএসসি পাশ করেছে। বাড়িতে মিলাদ দেওয়া হয়েছে। হুজুর পরীর বড় বোনের জন্য দোয়া করেছেন। দাদি পরীকেও হুজুরের কাছে নিয়ে বলে, হুজুর আমার এই নাতনিটার জন্যও দোয়া করেন। হুজুর বলেন, আপনার নাতনিরা মেধাবী, মাথা ভালো, ওরা পড়াশোনা করে বড় হবে, আপনাদের মুখ উজ্জ্বল করবে। আজকে আকাশের অবস্থা কত সুন্দর, সূর্যটা সুন্দরভাবে সময়টিকে আলোকিত করেছে। আপনার নাতনিরাও সূর্যের মতোই এই পরিবারকে আলোকিত করবে ইনশাআল্লাহ। দোয়া করবেন হুজুর। শুনেছি আপনি খুব জ্ঞানী মানুষ। হুজুর নড়ে চড়ে দাঁড়ায়, মুখে বলে, অনেক দোয়া রইল। হুজুর আল্লাহ আকবার বলতে বলতে হেঁটে যাচ্ছেন নমাজ আলীর বাড়ির পাশ দিয়ে। নমাজ আলীর স্ত্রী সবুরই বানু হুজুরকে ডাক দেয় এবং বলে, হুজুর একটু পানি পড়ে দেন। কেন, কি হয়েছে? আওলা ঝাওলা স্বপ্ন দেখতে আসি হুজুর। খালাম্মা, কি স্বপ্ন দেখলেন? আজকেও রাইতে দেহি আমগো গটুর মায়া বুচি কানে কি জানি যন্তর নিয়া কথা বলতাছে। আবার দেহি সত্তর ডাক্তার মোটর গাড়ি নিয়া আকাশে উঠতাছে সত্তর ডাক্তার। ডরাইবার নইছি আমি। শুকনা কাটা কাটা ঢোক গিলে সে বলে, এইগুলো কেমন স্বপ্ন হুজুর? কলির জমানা চলছে, আরো কত কিছু দেখবেন। বয়স কত চলছে বলতে পারবেন? তা জানি না। শেরে বাংলা ভাসানী সুহরাওয়ার্দী নির্বাচন করলো যুক্ত ফ্রন্টের কথা। তখন আমি 3 সন্তানের মা। আমার পরিষ্কার মনে আছে। রমেনশীল কাকার বাড়ি আর আমগো বাড়ি একই দুয়ারে আসিল। কাকার মায়া কণা আমার সমান আসল। আমরা এক নগে খেলাইছি, এক নগে হুইছি। রমেন কাকার নাইতে আমার বাবার গলা ধইরা কানল। রমেনশীল কাঁদল কেন? কাঁদছে তার কষ্টে। কষ্টটা কি? তাই তো কই, সকালে উনি দেশ ছাইরা ইন্ডিয়া গেছে গা। ওখানেও কাকার কান্দুন আমার কানে আহে। তখন বুঝবার পারি নাই। মনে করলাম কাকার বাইতে কোনো কিছু নিয়ে কষ্ট পাইছে। ওখানেও কষ্ট পাই। কেন কষ্ট পান? মায়া নাগে। কষ্টের আরো কারণ আছে, শুনবেন হুজুর? বলেন দেখি। রমেন কাকার বড় মায়া হৃদাতি আমগো একটু বড় আছিল। মসজিদের পাশের বাড়ির গোলাপ ভাইয়ের নগে ভালোবাসা আছিল তার। দিদিরা ইন্ডিয়া চইল্লা যাওয়ানের পর গোলাপ ভাইরে পাগল হইয়া গেল। সময় মতো নাইতো না, খাইতো না। ওই যে চকের মধ্যে আম গাছ, ওই আম গাছের নিচে বইয়া থাকতো। আমরা জিজ্ঞেস করতাম, গোলাপ ভাই, তোমার রীতাদির কথা মনে পড়ে নাকি? তার বুকের মধ্যে ধাপড়াইতো আর বলতো, বুকে আগুন ধরছে। এইভাবে 4-5 বছর পর গোলাপ ভাই একেবারে পাগল হয়ে গেল। একবার গোলাপ ভাই হারিয়ে গেল। কনে যে গেল কেউই বলবার পারল না। ওনার মা বাবা পাগল হয়ে খুঁজলো, আর পাইলই না। সবাই ভাবলো ইন্ডিয়ায় চলে গেছে গা। 8 বছর পরে
দিনাজপুর কান্দাজি মন্দির থেকে পাগল গোলাপ বাইরে নিয়ে বাইতে আইলো। সারা জীবন পাগলই থাকলো। ব্যান্ডে অনেক কষ্ট পাইছিল, তো ডাক্তাররা তো তার কিছু করবার পারলো না। গোলাপ ভাই মুখে এই গানটা কইতো, প্রেমে মরা জলে ডোবে না। গান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইভাবে গোলাপ ভাই একদিন আম গাছের নিচেই মরল। আহারে মরণ রে, কেমন মরণ! দেখছেন হুজুর, মানুষের এমন মরণ জানি না হয়। বুঝতে পারলাম এইসব জাহান্নামী কাজ কারবার। ভালোবাসা নাজায়েজ কাজ। একজন মুসলমান পোলা হিন্দু মেয়েকে ভালোবাসে, এগুলো নেতি কুত্তার জাত, ধুমসি কুত্তার জাত। এরা মুসলমান নাকি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করেন আল্লাহ। এই কথা বলায় সবুরি বানু চুপ হয়ে পড়ে, মুখে একটি কথাও বলে না। মনে হলো তার ভিতরে আসমান ভেঙে পড়েছে। মুখটা কালো হয়ে গেল। কষ্ট ভরা মুখ নিয়েই জিজ্ঞেস করলো, হুজুর গেছিলেন কনে? চৌধুরী বাড়ি গেছিলাম। চৌধুরী বাড়িতে মিষ্টি খাইবার গেছিলেন? হ, তাই বলতে পারেন। ইঞ্জিনিয়ার সাহেবের মেয়ে পরীক্ষায় ফলাফল ভালো করেছে, ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারে সেজন্য দোয়া দুরূদ করলাম। ইঞ্জিনিয়ার সাহেবের মা বড় ধার্মিক মানুষ, আলেম ওলামাদের খুব ইজ্জত করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন। হুজুর আপনারা সবসময় বেহেশতের কাম করেন? আমরা কিছু জানি না। আমরা মইলে তো দুজকে যামু। আমরা কব্বরে তো কিছু কইবার পারুম না। আমাগো তো অনেক শাস্তি হইব। শাস্তি হবে কেন? নামাজ পড়বেন। আমার একটি মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসার ছেলে মেয়েদের বলবো আপনার জন্য দোয়া করতে। আপনাকে পাক পরওয়ারদিগার মাফ করে দিবেন। আল্লাহর মাহবুব বান্দি হয়ে যাবেন। কোনো চিন্তা করবেন না। আপনার মাদ্রাসা কনে হুজুর? আমার নিজের এলাকায়। ওটা আপনার ভাবি সাহেবা দেখাশোনা করেন, বহুত ফায়দা পাবেন। আমরা দোয়া করে দেব। পরকালের চিন্তা করতে হবে না আপনার। দিনের নবীর সঙ্গে যাতে আপনার সাক্ষাৎ হয় এমন দোয়া করে দেব। সবুরি বানু ঘরে যায়। ঘর থেকে বের হয়ে হুজুরের হাতে 100 টাকা এবং 2 হালি মুরগির ডিম দেয়। বলে, হুজুর দোয়া কইরেন। অবশ্যই অবশ্যই। হুজুর দোয়া করতে করতে চলে যান। মাস 2 পর সবুরি বানু জানতে পারে হুজুর ভালো মানুষ নয়। মাদ্রাসার কথা বলে সবার কাছ থেকে টাকা নেয়। তার স্ত্রী সুদে টাকা ধার দেয়। সবুরির দূরসম্পর্কের ফুফাতো বোন হুজুরের বউর কাছ থেকে সুদে 2000 টাকা এনেছে। প্রতি মাসে সুদের টাকা নেয়। সবুরি বানু হুজুরকে একদিন বলে, হুজুর আপনার বউ সুদ খায়, এইটা কেমন কথা? তিনি তো লাইনঘাট বুঝেন, আপনারা তো বুঝবেন না। আপনারা শুধু কেউ কেউ করতে শিখেছেন। উনি মুনাফা খান, ওটাকে সুদ বলে না। ইসলামে মুনাফা খাওয়া জায়েজ আছে? জায়েজ আছে। সবুরি বানুকে এই কথা বলে হুজুর দ্রুত চলে যান। পরীর বড় বোন আইজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ভর্তি হয়েছে। পদার্থ বিজ্ঞান পড়ার ইচ্ছে তার ছিল। খুবই খুশি সে।
বিজ্ঞানী ডক্টর অজয় রায়, বাংলাদেশ। আইনস্টাইন স্টিফেন হকিংয়ের দারুণ ভক্ত সে। পদার্থবিজ্ঞান পড়ে একদিন সে নামিদামি বিজ্ঞানী হবে, দেশ ও দশের কল্যাণ করবে, পৃথিবীকে অধিকতর বাষ্পোপযোগী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায় সে। কি মহৎ ইচ্ছে! শামসুন নাহার হলে সিট পেয়েছে সে। তার রুমমেট নরসিংদীর শিবপুরের ঝুমুর। সে বাংলা সাহিত্যের ছাত্রী, সুন্দর কবিতা লেখে, আইজা গল্প লেখে। দৈনিক ইত্তেফাকে 2 সপ্তাহ পর পর ঝুমুরের কবিতা ছাপা হয়। প্রতি মাসে আইজার একটি করে গল্প ছাপা হয়। হলের রিডিং রুমে আইজা ও ঝুমুরকে নিয়ে কথা হয়। দুইজন এক রুমে থাকে, এই নিয়েও অনেকে কথা বলে। হলের অনেক মেয়ে ঝুমুর ও আইজার লেখালেখির ভক্ত। কেউ কেউ আইজাকে গল্পকার ও ঝুমুরকে কবি বলে ডাকে। রুমে ঝুমুর নিজের লেখা কবিতার লাইন দিয়ে দেয়াল ভরে রেখেছে। বসন্ত বিলাপকালে বন্ধু আসে পাশে, বসন্ত বিহনে বন্ধু দূরে গিয়ে বসে। রসে ভরা স্বাদের পিঠা বন্ধুর সঙ্গে খাই, যৌবন ক্ষয়ে গেলেও যেন বন্ধুরে কাছে পাই, ইত্যাদি। রোমান্টিক চিন্তা চেতনা সমৃদ্ধ মেয়ে তারা দুজনই আবার গ্রাম থেকে এসেছে। সচ্ছল পরিবারের সন্তান তারা। ঢাকায় টিকে থাকার জন্য কোনো সংগ্রাম করতে হয় না। বাবার পাঠানো অর্থ দিয়েই মনের চাহিদা পূরণ করতে পারে। এ ভাগ্য বিশ্ববিদ্যালয়ে পড়া সকল মেয়ের হয় না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার শুরু থেকেই তারা শহীদ মিনার, চারুকলা ও বাংলা একাডেমির অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানের সামনে বসে 2 বান্ধবী প্রতিদিন বিকেলবেলায় চারুকলার বকুলতলায় গিয়ে কিছু সময় বসে থাকে। চমৎকার মনের মিল আছে তাদের। 2 জনের প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্ত ও কাজী নজরুল ইসলাম। বাংলার বাউল গান তাদের ভালো লাগে। আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, নীনা হামিদের গাওয়া গানের ভক্ত তারা। হাসন রাজা ও লালনের গান তাদের কণ্ঠে শোনা যায়। মন ভরা তাদের ভালোবাসাও আছে। তারা এদেশের মানুষকে মনে প্রাণে ভালোবাসে। বিদ্রোহের অভাব নেই মনে। নানান রকম আন্দোলনে দুজনের মিছিলে দেখা গিয়েছে নিয়মিত। বিশ্ববিদ্যালয়ের যে কোনো অন্যায় অনাচারের বিপক্ষে তাদের প্রতিবাদী কণ্ঠের কথা হলের সবাই জানে। পহেলা বৈশাখের সারা রাত 2 বান্ধবী চারুকলার পুকুর পাড়ে বসেছিল। সঙ্গে আরও বন্ধু বান্ধবীরা ছিল। তবে ঝুমুর ও আইজা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসেছিল। ওই জায়গায় রবিউল নামে এক বন্ধু ছিল। ঝুমুর ও রবিউল এক কলেজে পড়েছে। সে ঝুমুরকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। ঝুমুর তাকে সরাসরি না বলেছে। ঝুমুরকে বলেছে, গায়ের রং এত ফর্সা, এমন ছেলে ভালো লাগে না তার। গায়ের রং কালো, এমন ছেলে তার পছন্দ। তার ধারণা কালো ছেলেদের বীরত্ব বেশি থাকে। শেক্সপিয়ারের ওথেলো নাটক করেছে সে। ডেসটিমোনা কত সুন্দরী ছিল। সে বিশ্রী চেহারার ওথেলোকে বিয়ে করেছিল বীরত্ব দেখে। ভবিষ্যতের সঙ্গী হিসাবে সেও একটি বীরত্বপূর্ণ শক্তিশালী পুরুষ চায়। সে এও মনে করে যে কালো ছেলেরা মেয়েদের বেশি আদর করে, ফর্সা ও সুন্দর ছেলেরা মেয়েদের কম আদর করে। কাজী ঝুমুর চায় তার সঙ্গে যে সম্পর্ক করবে তার গায়ের রং হতে হবে অবশ্যই কালো। সে বলে, আমার এমন একটি বন্ধু হবে যার দিকে
খারাপ নজর করে কেউ তাকাবে না। ওকে আমি দেখব, আমি ওকে নিয়ে ভাববো। আমার বন্ধুও যেন কাউকে নিয়ে না ভাবে, এটা আমার স্রেফ কথা। এই বিষয় নিয়ে একদিন বান্ধবীদের সঙ্গে তার ভীষণ কথা কাটাকাটি হয়েছিল। ঝুমুরকে তার ডিপার্টমেন্টের হ্যান্ডসাম এক বড় ভাই প্রেমের অফার করেছিল। সে তার বান্ধবীকে বলেছে, ভাইয়া কালো হলে আমি রাজি হতাম। এই কথাটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছিল। টিএসসির দেয়ালে কে যেন লিখে রেখেছিল, প্রেম করার জন্য একটি কালো ছেলে চাই। বিষয়টি নিয়ে বহু হাসাহাসি হয়েছিল। রণজিৎ ধর নামের এক ছেলে তার ঠিকানা দিয়ে টিএসসির ওই দেয়ালের পাশে লিখেছিল, আমি কালো ছেলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি প্রেম করতে চাই। ঝুমুরের বন্ধুরা ওই ঠিকানায় খোঁজ করে। সেখানে গিয়ে রণজিৎ ধর নামে কাউকে পাওয়া যায়নি। একটি ছেলে হাকিম চত্বরে ঝালমুড়ি বিক্রি করে। ছেলেটির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। সে কিছুক্ষণ লেখাপড়া জানে। দেখতে প্রচণ্ড কালো, কিন্তু বেশ লম্বা। মাথার চুলগুলো সুন্দর। পরীর বড় বোনকে নিয়ে ঝুমুর প্রতিদিন ওই ছেলের কাছে ঝালমুড়ি খেতে যায়। অনেক সময় সেখানে অবস্থান করে। পরীর বড় বোন চলে আসতে চাইলে ঝুমুর বলতো, আর একটু থাকবো। বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু ঝুমুরকে ওই ছেলের সঙ্গে সদরঘাট থেকে লঞ্চে উঠতে দেখেছে। সে কথাটি অনেককে বলেছে। জগতে কার মনে যে কি চায়, এ এক বিস্ময়কর ব্যাপার। আইজা ও ঝুমুর তাদের 3 বান্ধবীকে নিয়ে মানিকগঞ্জ, হরিরামপুর, পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিল। সেখানে এক সাধু আইজকাকে দেখে বলেছে, তোর কপালে প্রেমের কাঁটা দেখছি রে। ঝুমুর জিজ্ঞাসা করে, সাধু বাবা প্রেমের কাঁটা কি? দেহাতি প্রেম, এখানে দেহবাদী প্রেম, সে সময় হলে বুঝতে পারবি। বাবা একটু খুলে বলেন না। পরীর বড় বোনও বাবাকে বিষয়টি খুলে বলতে অনুরোধ করে। এক বান্ধবী আরেক বান্ধবীর মুখের দিকে তাকায়। তাদের চোখে অন্ধকার নেমে আসে। তারা চোখে হাত দিয়ে নাড়া দেয়। পরক্ষণেই তারা তাকিয়ে দেখে সাধু বাবা নেই। তখন বেলা 2টো বাজে। তারা স্তব্ধ হয়ে পড়ে, ভাবে সাধু বাবা গেল কোথায়? খেতে কৃষক আছে, নদীর ঘাটে মানুষ আছে, নদীতে জেলে আছে, আশেপাশের কোনো বাড়িঘরও নেই। মাথায় কঠিন এক ভাবনা। এই ভাবনা নিয়ে জিটকা বাজারে এসে রব ম্যানেজারের রৌফ চেয়ারম্যান মিষ্টি বিচিত্রা হোটেলে দুপুরের খাবার খায়। বাজারের চারিদিকের এলাকা ঘুরে সবাই গোপীনাথপুরে যায়। বেলা 4টার দিকে আবার সবাই জিটকা বাজারে আসে। বিন্দা দুপার চানাচুর মাখানো খায়। এরপর ঢাকার দিকে রওনা হয়। পরীর বোন সবাইকে তাদের বাড়িতে রাত থেকে যেতে বলে। কেউ রাজি হয় না। পরীর বোন সহ সবাই ঢাকায় ফিরে যায়। সন্ধ্যা 7টায় সবাই যার যার হলে পৌঁছায়। পরের দিন শনিবার পরীর বড় বোন আইজা ফেরদৌস ক্লাসে রওনা হয়েছে। রিকশা শহীদ মিনারের মূল গেটের কাছে যেতেই সায়েন্স অ্যানেক্স বিল্ডিং হয়ে একটি ছেলে বের হয়। যে ছেলেটি শহীদ মিনারে অনুষ্ঠান উপস্থাপনা করেছিল। আইজাকে পিছিয়ে যেতে বলেছিল। আজকে গায়ে একটি লাল গেঞ্জি, পরনে জিন্সের প্যান্ট, চোখে কালো চশমা। ছেলেটিকে সেই রকম স্মার্ট দেখাচ্ছে।
ততক্ষণে আইজার রিকশা ছেলেটির আরও কাছে চলে এসেছে। সে দেখতে পায় ছেলেটির হাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের খাতা। খাতার সঙ্গে শেক্সপিয়ারের রোমিও ও জুলিয়েট বইটি হাতে ধরে আছে। বুঝতে সমস্যা হলো না যে সে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। রিকশা একটি এলো। লোকটি অতি বৃদ্ধ। ছেলেটি বৃদ্ধ রিকশাওয়ালাকে ডেকে তার রিকশায় উঠল। আইজা রিকশা চলতে থাকলো। সে পিছনে ফিরে তাকায়, দেখে ছেলেটি রিকশাও তার পিছনে পিছনে যাচ্ছে। ছেলেটি তার রিকশার দিকে চেয়ে আছে। ছেলেটি চোখ ঘুরায় না। আইজা লজ্জা পেয়ে অন্যদিকে তাকায়, আবার একটু পর পিছনে তাকায়, দেখে ছেলেটি আগের মতোই চেয়ে আছে। সে চোখ ঘুরায় না। আইজা আবারও লজ্জা পেয়ে অন্যদিকে তাকায়। কার্জন হলের গেটে গিয়ে আইজা নেমে গেল। তার সামনে দিয়ে ছেলেটির রিকশা কার্জন হলের ভিতরে চলে গেল। ছেলেটি রিকশার দিকে চেয়ে হাঁটছে। সে খেয়াল করে রিকশা পুকুরের দিকে চলে যাচ্ছে। তারা থাকায় আর তাকাতে পারে না। ক্লাসরুমে ঢুকে পড়ে।